প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার। কেমন আছেন? জি, ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত শিরোনাম পড়ি, মাননীয় প্রধান উপদেষ্টার গতকালের ভাষণের উপরে অনেকগুলো খবর আছে, একটু পড়ে শোনাই আপনাকে আগে। প্রথম আলো, অত্যাবশ্যকীয় সংস্কার শেষেই নির্বাচন, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম ওয়াসা পয়ঃনিষ্কাশন প্রকল্প দেরিতে শুরুর মাশুল ৬০০ কোটি টাকা। দৈনিক সমকাল, নির্বাচন নিয়ে কথা বলুন, সংস্কার পাশ কাটাবেন না, জাতির উদ্দেশ্যের ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। দৈনিক যুগান্তর, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু। কালের কণ্ঠের শিরোনাম, নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু, দ্রুত রোডম্যাপ। দৈনিক ইত্তেফাক, নির্বাচনী ট্রেন যাত্রা শুরু করেছে নতুন ইসি কয়েকদিনের মধ্যে। বাংলাদেশ প্রতিদিন, হিসাব মিলছে না চাওয়া পাওয়া, নির্বাচনী ট্রেনের যাত্রা করেছে, থামবে না। মানব জমিন, এই সরকারকে ব্যর্থ করে দিতে মহাপরিকল্পনা কার্যকর রয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। খবরের কাগজ, দ্রুতই নির্বাচনের রোডম্যাপ, তারেক রহমানের বক্তব্য গ্রহণযোগ্যতা পাচ্ছে। দৈনিক দিনকাল, সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে দ্রুত নির্বাচনী রোডম্যাপ, ডক্টর ইউনূস। যায় দিন, সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। আমাদের সময়, খেলাফি ঋণ বেড়ে 2,85,000 কোটি টাকা, অত্যাবশ্যকীয় সংস্কারের পর কাঙ্ক্ষিত নির্বাচন। দেশ রূপান্তর, সুযোগ দিলে সংস্কার শেষে ভোট, গরমে হাওয়া 2.5 কোটি কর্মদিবস। দৈনিক করতোয়া, নির্বাচনের ট্রেন যাত্রা করেছে। ইনকিলাব, নির্বাচনী রোডম্যাপ পেয়ে যাবেন, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ মানবতাবিরোধী অপরাধ, আজ 14 আওয়ামী অপরাধীকে ট্রাইব্যুনালে তোলা হচ্ছে। কালবেলা, কপাল খুলছে বঞ্চিত 1645 কর্মকর্তার, সংস্কারের সিদ্ধান্ত হলেই নির্বাচনের রোডম্যাপ। আজকের পত্রিকা, সংস্কার শেষেই ভোট, ততদিন ধৈর্য ধরুন। সময়ের আলো, বিএনপির দিকে তাকিয়ে আওয়ামী লীগ, নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হলেই ভোটের রোডম্যাপ। দৈনিক জনকণ্ঠ, সংস্কার শেষেই নির্বাচন। প্রধান খবর, মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণের, অত্যাবশ্যকীয় সংস্কার শেষে নির্বাচন, নির্বাচন নিয়ে কথা বললেন, সংস্কার পাশ কাটাবেন না, মাননীয় উপদেষ্টা বলেছেন। এবং নির্বাচন কমিশন গঠনের কথা বলেছেন যে কয়েকদিনের মধ্যেই গঠন হবে, এবং রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা সহ আরো অনেক ঘোষণা দিয়েছেন, যেটি স্বপ্ন জাগায়। কি বলবেন? স্বপ্ন তো আসলে সবসময় আমরা দেখি, স্বপ্নের চেয়ে আমি মনে করি যে আসলে আশা জায়গায় আমাদেরকে আশাবাদী করে তোলে, কারণ সরকার অনেক বিষয়ে কাজ করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, দৈনন্দিন জীবনযাত্রার মান, পাশাপাশি যে নির্বাচন, যেটা আসলে সবার প্রত্যাশা বা সবাই চাচ্ছে যে ওইটারই রোডম্যাপ, যে একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হলে আরো এটার সাথে সাথে অনেকগুলো সমস্যার এমনিতেই সমাধান হয়ে যায়। তো মানুষ চাচ্ছে, এবং মানুষের প্রত্যাশার সাথে মিল রেখে মাননীয় প্রধান উপদেষ্টা তার বক্তব্যে কিছু কিছু বিষয় স্পষ্ট করেছেন, কিছু কিছু বিষয় মানুষকে জানিয়েছেন, এবং পাশাপাশি এটাও অবহিত করেছেন যে গত 3 মাস আসলে 100 দিন যেটাই বলি, যেভাবে বলি আমরা, সরকার কি কি কাজ করেছে বা কি কি কাজ করতে যাচ্ছে, কি কি কাজ ইনিশিয়েট করেছে, এখনো চলমান আছে, এই কথাগুলো উনি বলার চেষ্টা করেছেন। আপনি যেহেতু খুব কাছ থেকে দেখছেন সরকারের 100 দিন, তো মাননীয় প্রধান উপদেষ্টা গতকাল অনেকগুলোই পরিষ্কার করেছেন। এই যে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচনটা কবে হবে, আবার সংস্কার, নির্বাচন, সব মিলিয়ে দুইটা, মানে একই সাথে দুটি ট্রেন চলমান, নাকি একটা চালু করে আরেকটা চালু করা, কি হচ্ছে? না, এটা কিন্তু প্রথম থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে নির্বাচনী প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়া দুটো সমান্তরালে চলবে। একেবারে সংস্কার শেষ করে তারপরে নির্বাচনী কাজে হাত দেওয়া হবে,
এটা হলে আমাদের যেমন জাতি হিসাবে আমরা তো এমনিতেও একটু ধৈর্যশীল খুব কম, আমরা অল্পতেই অনেক সময় অধৈর্য হয়ে যাই। তো এক্ষেত্রে কেওয়াসটা আরো বাড়বে। তো এই জন্য রাজনৈতিক দলগুলোর পরামর্শে এবং তাদের মতামত নিয়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনী প্রক্রিয়াটা চলবে এবং পাশাপাশি সংস্কার কাজও চলবে। কিছু কিছু সংস্কার আছে নির্বাচনের, এমনকি নির্বাচনের পরেও কিন্তু সংস্কারের কাজ চলমান থাকবে, কারণ সব সংস্কার হয়তোবা শেষ করা সম্ভব হবে না অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে। সো পরবর্তীতে যারা নির্বাচিত সরকার আসবেন তারা এই সংস্কার কাজগুলো চালিয়ে নেবেন, এরকম একটা বিষয় আছে। তো সংস্কার এমন একটা চলমান প্রক্রিয়া, এটা দীর্ঘদিনের বিষয়, এটা শর্টকাট কোনো সলিউশন নাই এবং শর্টকাটে আসলে সংস্কার সম্ভব না। তো কিন্তু সংস্কার দীর্ঘদিনের প্রক্রিয়া, তো নির্বাচন তো দীর্ঘদিন অপেক্ষা করবে না। নির্বাচনের জন্য একটা মানুষের একটা নির্দিষ্ট প্রত্যাশা আছে, একটা টলারেবল লিমিট আছে মানুষের কাছে, কতটুকু পর্যন্ত তারা ধৈর্য ধরবে, অপেক্ষা করবে কতটুকু। এটা মোটামুটি রাজনৈতিক দলগুলো জানে, সরকারকেও তারা তাদের মতামত দিয়েছে বিভিন্ন সময়। তো নির্বাচনের তাদের প্রত্যাশার সাথে মিল রেখে, মানুষের প্রত্যাশার সাথে মিল রেখে নির্বাচনের জন্য যে অত্যাবশ্যকীয় যে কাজগুলো আছে, যেগুলো এখনই শুরু করে দেওয়া যায়, সেগুলো সরকার শুরু করে দিয়েছে। যেমন এর মধ্যে একটা তো বলেছে যে নির্বাচন কমিশন খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে গঠন হয়ে যাবে। আর নির্বাচন কমিশন গঠন হয়ে গেলে নির্বাচন কমিশনের কিছু রুটিন কাজ থাকবে, যেগুলো নির্বাচনের সাথে সরাসরি, নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ আছে। এটা ছাড়াও আপনার নির্বাচনে পোলিং এজেন্ট কারা হবে, রিটার্নিং অফিসার কারা হবে ইত্যাদি, এগুলো অনেক কিছু সিদ্ধান্তের বিষয় আছে। পাশাপাশি নির্বাচনের আইনগুলো কি হবে, কোন পদ্ধতির নির্বাচন হবে, এগুলো বোঝা যাবে সংস্কারের প্রস্তাবগুলো আসার পরে। সংস্কার প্রস্তাবগুলো যখন আসবে তখন আপনার রাজনৈতিক দলগুলো সরকারের সাথে আলোচনা করে সবাই মিলে একটা সিদ্ধান্ত নেবে যে নির্বাচনটা কোন প্রক্রিয়ায় হবে, কিভাবে হবে। তো এটা প্যারালালি চলতে পারে, দুটো জিনিস প্যারালালি চলার মধ্যে কোনো অসুবিধা নেই, বরঞ্চ দুটো জিনিস প্যারালালি চললেই ভালো, সবার এক্সপেকটেশনটাও মিট হয়, পাশাপাশি যে কাঙ্ক্ষিত যে লক্ষ্য যেটা সেটাও অর্জনযোগ্য হয়। প্রধান উপদেষ্টা গতকাল আরো পরিষ্কার করেছেন যে গণঅভ্যুত্থানে আহত নিহতদের যে দেখভাল করবার, তাদের চিকিৎসার ব্যাপার, যেমন আজকেও চ্যানেলে এর খবরে দেখলাম যে একজনকে বাইরে পাঠানো হচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টা বললেন যে আমরা চেষ্টা করছি। তো এই যে এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা এবং একটা আস্থার জায়গা তৈরি করে। রমজানে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে, মাননীয় প্রধান উপদেষ্টা আবার এটাও খুব পরিষ্কারভাবে বলেছেন। আপনার কি মনে হয়? সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা হচ্ছে। রমজান আমাদের মার্চের প্রথম সপ্তাহে, কিন্তু রমজানের জন্য যে আমাদের কিছু কিছু পণ্য আছে যেগুলো আসলে আমদানি নির্ভর, তো আমদানির প্রক্রিয়াটা তো এখনই শুরু করতে হবে। অলরেডি আসলে শুরু হয়ে গিয়েছে, কারণ সাপ্লাই চেইনটা ঠিক রাখাই হলো সবচেয়ে বড় জরুরি কাজ এখন। রমজানে আপনি জানেন নির্দিষ্ট কিছু পণ্যের চাহিদা অনেক গুণ বেড়ে যায় স্বাভাবিক সময়ের চেয়ে। ভোজ্য তেল আছে, চিনি আছে, ছোলা, খেজুর, এই পণ্যগুলোর চাহিদা অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি থাকে রমজানে। সো এই সাপ্লাই চেইনটা ঠিক রাখার জন্য, আমদানি ঠিক রাখার জন্য সরকার এখন এই মুহূর্তে যে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিয়েছে। তো সাপ্লাই যদি স্বাভাবিক থাকে তাহলে দামটা আমরা তো আশা করতেই পারি সহনীয় থাকবে, এবং দাম যাতে আরও সহনীয় থাকে সরকারের ক্ষেত্রে যেটুকু ছাড় দেওয়া সম্ভব। আপনি জানেন যে সরকার দায়িত্ব নিয়েছে একটা এমন একটা সময়ে যখন দেশে সবকিছু খুব অস্থির এবং অর্থনীতিটা একেবারে ভঙ্গুর অবস্থায় আছে। রেভিনিউ আদায় কমে গেছে, এবং কমে গেছে আমি বলবো না, রেভিনিউ আদায় কিছুটা বেড়েছে, কিন্তু রেভিনিউ যে টার্গেট সেই টার্গেট থেকে অনেক দূরে। তো এত সত্ত্বেও সরকার কিন্তু যে রমজানের জন্য যে অত্যাবশ্যকীয় যে পণ্যগুলো আছে বেশিরভাগ পণ্যেই শুল্ক ছাড় দিয়েছে। কয়েকটা পণ্যে শুল্ক প্রায় শূন্য নেমে এসেছে। তো শুল্ক কমানোর একটা উদ্যোগ আছে। আগেও আমরা বলেছি বিভিন্ন সময়ে মধ্যস্বত্বভোগীরা যাতে সুবিধা নিতে না পারে, মানুষের এই অবস্থার সুযোগ নিয়ে যাতে মানুষকে জিম্মি করে মানুষের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করতে পারে, সে বিষয়ে সরকার সজাগ আছে। তো ইত্যাদি অনেকগুলো সিদ্ধান্ত নিয়মিতই নেওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত আলোচনা হয়। কালকে মাননীয় প্রধান উপদেষ্টা যখন এই ভাষণটা রেকর্ড যখন হয় সকালে, রেকর্ড হওয়ার পরেও কিন্তু আমি দেখেছি
কালকে দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ে উনি খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং করেছেন। সেখানে আমাদের যারা সংশ্লিষ্ট উপদেষ্টারা আছেন ওনারা সবাই অংশ নিয়েছেন এবং ওনারা অনেক মতামত দিয়েছেন। প্রত্যেকটা পণ্যের কি সিচুয়েশন, সাপ্লাই সিচুয়েশন কি, আপনার রমজানে সাপ্লাই সিচুয়েশন কি দাঁড়াতে পারে, সম্ভাব্য, হ্যাঁ সম্ভাব্য কি দাঁড়াতে পারে, সরকারের পক্ষ থেকে কোন কোন জায়গাতে ইন্টারভেন করার সুযোগ আছে, এগুলো সবগুলো আলোচনা করেছেন। সরকার প্রায় প্রতিদিনই কোনো না কোনো পর্যায়ে এই আলোচনাগুলো হচ্ছে। টিসিবিকে আরও কীভাবে সক্রিয় করা যায়, সক্রিয় করে আপনি যাতে কিছু দরিদ্র মানুষ আছে যাদের জন্য সরকার যদি ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করতে পারে সেটা আরও কীভাবে বাড়ানো যায় সেটা নিয়েও আলোচনা হয়েছে। তো এইটুকু বলবো যে সরকারের অনেক সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতা সত্ত্বেও আন্তরিকতার কোনো ঘাটতি নেই, চেষ্টারও কোনো কমতি নেই এবং সব যদি ঠিকঠাক মতো হয় তাহলে তো আশা করাই যায় যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চাইব, কতটুকু সম্ভাবনা? ফেরত তো অবশ্যই চাইবে, এটা তো আসলে উনি যে গতকালই প্রথম বলেছেন তা নয়, এটা আগেও বলেছেন, আরও অন্যান্য উপদেষ্টারাও বলেছেন, এটা ফেরত চাইতেই হবে আমাদেরকে। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তির আওতায়ও উনি যদি বন্দী হন তাহলে ওনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় যাওয়া যেতে পারে, অথবা বাংলাদেশের কোনো আদালত যদি ওনাকে শাস্তি দেয় তাহলেও ওনাকে ভারতের কাছে ফেরত চাওয়া যেতে পারে। ইত্যাদি নানা বেশ কিছু অপশন তো আছে সরকারের চাওয়ার। কূটনৈতিক পর্যায়ে এগুলো নিয়ে আলোচনা হবে, রাষ্ট্রীয় পর্যায়ে কথাবার্তা হবে, তো এটা তো হবেই। এটা নিয়ে যেহেতু এটা একটা আর এটা এখন আদালতে আছে, এটা নিয়ে তো বিচার ওনার শুরু হয়েছে, বিচার চলছে। বিচারের যে কোনো একটা পর্যায়ে এসে নিশ্চয়ই সরকার সিদ্ধান্ত নেবে যে ওনাকে কিভাবে ফেরত চাইবে। বিচারের প্রসঙ্গ যখন উঠলো, আজকে সাবেক সরকারের প্রভাবশালী 12 মন্ত্রী তারা আদালতে, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হচ্ছে প্রথমবারের মতো। ভাবা গিয়েছিল এর আগে যে তাদের এই দুর্গতি হবে? না, এটা তো দুর্গতি বলা আসলে ঠিক না, এটা স্বাভাবিক একটা পরিণতি। আমি মনে করি যে আগের সরকারে যারা ছিল, আগের সরকারের অনেক অপকর্মতে তাদের প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল বা কারো কারো ক্ষেত্রে সায় ছিল, তাদের অনুমোদন ছিল, এবং জুলাই যে গণহত্যাটা হয়েছে সেখানেও তারা অনেকেই কমপ্লিসিট ছিলেন। সো তাদের তো বিচার করতেই হবে, বিচারের মুখোমুখি তাদেরকে হতেই হবে। যারা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন, যারা এই হত্যাযজ্ঞের সাথে সংশ্লিষ্ট ছিলেন, যারা গুম খুনের সাথে সংশ্লিষ্ট ছিলেন ইত্যাদি, যে এই যে অভিযোগগুলো, এগুলো প্রত্যেকটাই খুবই গুরুতর অভিযোগ। তো এই অভিযোগগুলো যখন কারো বিরুদ্ধে থাকে তাকে তো বিচারের মুখোমুখি হতেই হবে। এটা ভাবা যায়নি এটা বলা ঠিক না, এটা সবসময় ভাবা গিয়েছিল, কিন্তু সবাই ভাবা জানার কেন বললাম যে তারা এত দুর্দান্ত প্রতাপে কর্মকাণ্ড করেছেন, তারাও বোধহয় কোনোদিন ভাবেননি যে আমাদেরকে এরকম বিচারের মুখোমুখি হতে হবে। না, তারা ভাবেননি। যারা ক্ষমতায় থাকে অনেক সময় তারা অনেক সময় কিছু বোঝার চেষ্টা করেন না, কিন্তু পৃথিবীর ইতিহাস বলে যে সব স্বৈর শাসকের পতন ঘটেছে এবং সব স্বৈর শাসককেই আসলে এই ধরনের পরিণতি ভোগ করতে হয়েছে তাদের এই অপকর্মের জন্য, জনগণের কাছে বা আদালতের কাছে এক সময় না এক সময় জবাব দিতে হয়েছে। সো এটা হিস্ট্রি যদি আপনি যদি হিস্ট্রি দেখেন, হিস্ট্রি দেখে শিক্ষা নেন, তাহলে এটাই হওয়ার কথা ছিল আসলে। আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করতে, যদি আপনি আমাকে অবহেলা দেন। এই যে গণ অভ্যুত্থানে শিক্ষার্থীরা দুর্দান্ত ভূমিকা পালন করলেন, এখন কি সরকারের সাথে তাদের কোনো মানে বৈরিতা বা ঝামেলা চলছে? আমরা মাঝে মাঝে যে বক্তব্য বিভিন্ন কর্নার থেকে পাই, তাতে কি মনে হয়? না, এগুলাকে বৈরিতা আপনার যাবে না, বলা উচিত নয় আমি মনে করি। দেশে এখন একটা বাক স্বাধীনতার একটা যুগ চলছে, আমরা দেখছি যে সবাই কথা বলার সুযোগ পাচ্ছে। একটা সময় কেউ কথা বলতে পারতো না, কারো কোনো মতামত দিতে পারতো না। শিক্ষার্থীদেরও মতামত আছে বিভিন্ন বিষয়ে, সরকারকে তারা সরকারের সমালোচনা করবে, সরকারের ভালো কাজের প্রশংসা করবে, সরকারের পাশে দাঁড়াবে, এটা সরকারের কাছে প্রত্যাশিত। শিক্ষার্থীরা সরকার যদি কোনো ভুল করে, শিক্ষার্থীদেরও পূর্ণ অধিকার আছে সরকারের সেই ভুল নিয়ে কথা বলার। তো ভুল নিয়ে কথা বললেই আসলে বৈরিতা না। আপনি যদি আমার সমালোচনা করেন, আপনি কিন্তু আমার শত্রু হয়ে যান না। ক্ষেত্র বিশেষে আমি মনে করি আপনি বরঞ্চ আমার বন্ধু, কারণ আপনি আমার ভুলটা দেখিয়ে দিচ্ছেন। আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে ক্ষমতায় থাকলে অনেক সময় অনেক কিছু দেখে না, কিন্তু কেউ যদি থাকে যে সেটা দেখিয়ে দেওয়ার, সেটা তো ভালো, উই শুড ওয়েলকাম দিস। তো শিক্ষার্থীরা
যদি সরকারের কোনো কোনো ক্ষেত্রে সমালোচনা করে, ভুল ত্রুটি দেখে, তারা যদি সরকারকে বলে, পরামর্শ দেয় যে না আপনি যে কাজটা করছেন সেটা ঠিক নয়, তো এটাকে আপনি বিরোধ কেন বলবেন? এটা তো বলে মনে করবেন যে শিক্ষার্থীরা আসলে সরকারকে সহযোগিতাই করছে। মাননীয় ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে জোড়াতালি দিয়ে চলছে বিসিবি। জি, মানে অন্যান্য ফেডারেশনকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। এটা তো অবশ্যই সরকার তো একটা বড় অঙ্গীকারই, আসলে সবাইকে জবাবদিহিতার মধ্যে আনবেন। আর বিসিবির কথা যেটা বলেছেন, যে আমি যতটুকু দেখেছি যে বিসিবির তো অনেক পরিচালক এখন অনুপস্থিত, তো অল্প কয়েকজন আছেন, তাদের দিয়ে কাজ চালাতে হচ্ছে, তো স্বাভাবিকভাবে এটা তো জোড়াতালিরই। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সেই শুনলেন। মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণে অনেকগুলো আশাবাদ আমরা দেখতে পেয়েছি। আমরা আশায় আছি একটা পরিবর্তন তো আসছেই। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খুদা হাফেজ।